আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের অধ্যায় 6 থেকে কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। অধ্যায় 6 পাঠ শিরোনাম হলো জলবায়ু এবং দুর্যোগ। 1 নম্বর যে প্রশ্নটা আছে প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটা হলো জলবায়ু কি? সাধারণত 30-40 বছরে বেশি সময়ের আবহাওয়ার গড় হচ্ছে জলবায়ু। 30-40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড় হচ্ছে জলবায়ু। অর্থাৎ 30-40 বছর একটা দীর্ঘ সময়ের আবহাওয়ার একটা গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। 2 নম্বর যে প্রশ্নটা আছে, আবহাওয়া কাকে বলে? কোন স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা এবং গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। অর্থাৎ আবহাওয়ার জলবায়ু একই বিষয়। আবহাওয়া হলো স্বল্প সময়ের গড় তাপমাত্রা এবং গড় বৃষ্টিপাত, আর জলবায়ুটা হলো দীর্ঘ সময়, অর্থাৎ 30-40 বছরের বেশি সময় আবহাওয়ার গড় হচ্ছে জলবায়ু। প্রিয় শিক্ষার্থী, এই দুইটাতে পার্থক্য এইটুকুই। দুইটা কিন্তু একই বিষয়, কিন্তু পার্থক্য হলো এটা দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থা, আর এটা হলো স্বল্প সময়ের তাপমাত্রা এবং গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। তাহলে আমরা বলতে পারি যে কোন স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা এবং গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। 3 নম্বর যে প্রশ্নটা আছে, দুর্যোগের 2টি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। আমরা জানি যে বাংলাদেশ হলো একটা দুর্যোগ প্রবণ দেশ। প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। এই কারণে বাংলাদেশ হলো একটা দুর্যোগ প্রবণ দেশ। আর দুর্যোগের 2টি কারণ এখানে উল্লেখ করতে বলা হয়েছে। 1 নম্বর যে ক নাম্বারের যে কারণ, সেটা হলো প্রাকৃতিক বা ভৌগোলিক অবস্থান। অর্থাৎ বাংলাদেশ প্রকৃতিগতভাবে বা ভৌগোলিক অবস্থানগতভাবে যেখানে অবস্থিত, এই অবস্থানগত কারণেই মূলত বাংলাদেশের দুর্যোগ বেশি হয়। আরেকটা কারণ হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণেও প্রাকৃতিক দুর্যোগ হয়। অর্থাৎ বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। এই বদলে যাওয়ার কারণে, জলবায়ু পরিবর্তনের কারণেও আমাদের দেশে দুর্যোগ হয়ে থাকে। 4 নম্বর যে প্রশ্নটা আছে, দুর্যোগের 2টি মানব সৃষ্ট কারণ উল্লেখ করো। দুর্যোগের 2টি মানব সৃষ্ট কারণ উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থী, দুর্যোগের 2 ধরনের কারণ থাকে। একটা হলো প্রাকৃতিক কারণ, আর একটা হলো মানব সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণ যেমন যে প্রাকৃতিক বা ভৌগোলিক অবস্থান, এটা একটা প্রাকৃতিক কারণ। জলবায়ু পরিবর্তন, এটাও কিন্তু প্রাকৃতিক কারণ। আর মানব সৃষ্ট কি কি কারণ আছে যেগুলোর কারণে এই দুর্যোগ, আমাদের দেশে দুর্যোগ হয়? প্রিয় শিক্ষার্থী, এখানে ক নাম্বার যে উত্তরটা আছে, শিল্প কারখানা এবং যানবাহনের ধোঁয়া। অর্থাৎ একটা দেশ যখন শিল্পে উন্নত হয় তখন শিল্প কারখানা বেড়ে যায়, মানুষের যাতায়াত বৃদ্ধি পায়। যাতায়াত বৃদ্ধি পাওয়ার কারণে যানবাহনের পরিমাণও বেড়ে যায়। আর যানবাহন যত বৃদ্ধি পায় তত যানবাহনের ধোঁয়ার পরিমাণও বৃদ্ধি পায়। এই শিল্প কারখানার কালো ধোঁয়া এবং শিল্প কারখানা থেকে নিষ্কাশিত বজ্র পদার্থ এবং যানবাহনের ধোঁয়া, এগুলো দুর্যোগের আর অন্যতম একটি কারণ। এই জন্য মানব সৃষ্ট কারণগুলোর মধ্যে এটা উল্লেখযোগ্য হলো শিল্প কারখানা এবং যানবাহনের ধোঁয়া। অথবা যে ইটের ভাটা আছে, ইটের ভাটা থেকে যে ধোঁয়া বের হয়, সেগুলোও কিন্তু এই দুর্যোগের মানব সৃষ্ট কারণ। খ নাম্বার যে উত্তরটা আছে, গাছপালা কেটে ফেলা। গাছপালা কেটে ফেলা, এটাও মানব সৃষ্ট দুর্যোগের মানব সৃষ্ট একটি কারণ।
অর্থাৎ আমরা জানি যে আমরা মানুষ বা প্রাণীরা যে বেঁচে থাকার যে অক্সিজেন সেটা আমরা গাছ থেকেই পেয়ে থাকি। কিন্তু বাংলাদেশের জনসংখ্যা বেশি হওয়ার কারণে দেখা যায় যে প্রয়োজনের তাগিদে অনেক গাছপালা কেটে ফেলতে হয়। অনেক সময় দেখা যায় যে গাছপালা কেটে আসবাবপত্র তৈরি করা হয়, গাছপালা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আবার আরেকটি কারণেও গাছপালা কেটে ফেলা হয়, সেটা হলো যে গাছপালা কেটে সেখানে হয়তো বসতি স্থাপন করা হয়, রাস্তাঘাট করা হয়, দোকানপাট স্থাপন করা হয়, স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু গাছপালা কেটে ফেলতে হয়। তাহলে এই গাছপালা কেটে ফেলা এটাও কিন্তু দুর্যোগের আরেকটি মানব সৃষ্ট কারণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দুর্যোগের দুটি মানব সৃষ্ট কারণ পেলাম, একটা হলো শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া, আর খ নম্বরটা ছিল গাছপালা কেটে ফেলা। 5 নম্বর যে প্রশ্নটা আছে, নদীর পার রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের দুটি কাজ উল্লেখ করো। নদীর পার রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের দুটি কাজ উল্লেখ করো। ক, বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি করা। বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি করা অর্থাৎ নদী ভাঙ্গন হয়ে লোকালয়ে পানি প্রবেশ করলে কিন্তু বন্যা হয়। এই জন্য নদী ভাঙ্গন প্রতিরোধ করার জন্য বন্যা প্রতিরোধে বাঁধ নির্মাণ করা হয়। তাহলে বাঁধ নির্মাণ করাও হলো পানি উন্নয়ন বোর্ডের একটি কাজ। আর খ নম্বর যে কাজটা সেটা হলো সেচের জন্য কালভার্ট এবং স্লুইস গেট নিয়ন্ত্রণ করা। অর্থাৎ কৃষিকাজের জন্য যে পানি দরকার পড়ে সেই সেচের কাজ পরিচালনার জন্য কালভার্ট তৈরি করা। এই কালভার্ট হলো যে এখান দিয়ে পানি যাতায়াত করতে পারে সুড়ঙ্গর মতো। তাহলে সেচের জন্য কালভার্ট তৈরি করা এবং স্লুইস গেট নিয়ন্ত্রণ করা, অর্থাৎ যেখানে ব্রিজ, ছোটখাটো ব্রিজ তৈরি করা হয় সেখানে স্লুইস গেট নির্মাণও করা হয় যাতে পানি আটকে রাখা যায়, পানি দিয়ে সে কাজ করা যায়, স্লুইস গেট নির্মাণ করা। তাহলে পানি উন্নয়ন বোর্ডের একটি কাজ হলো বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি করা। খ নম্বর হলো সেচের জন্য কালভার্ট এবং স্লুইস গেট নিয়ন্ত্রণ ব্যবস্থা। 6 নম্বর যে প্রশ্নটা আছে, খরার মানব সৃষ্ট দুটি কারণ উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে খরা আমাদের একটি প্রাকৃতিক দুর্যোগ। খরার কারণে খেতে ফসল ফলানো যায় না, ফসল উৎপাদন ব্যাহত হয়। তাহলে খরার যে সৃষ্টি হয় সেটার পিছনেও মানব সৃষ্ট কারণ কাজ করে। এই মানব সৃষ্ট কি কি কারণে খরা হয় তার দুইটা কারণ, একটা হলো গাছপালা কেটে ফেলা, আর খ নম্বর হলো অপরিকল্পিত কলকারখানা নির্মাণ করা। অর্থাৎ গাছপালা কেটে ফেলে বৃষ্টি কম হয়, এর জন্য খরার প্রবণতা বেড়ে যায়। আর অপরিকল্পিত শিল্প কারখানা নির্মাণের ফলেও যেখানে সেখানে ওই পুকুর, তারপরে নদী ভরাট করে যদি কলকারখানা নির্মাণ করা হয়, ডোবা ভরে যদি কলকারখানা নির্মাণ করা হয়, তাহলেও দেখা যায় যে পানির খরার প্রবণতা দেখা যায়। এই জন্য খরার মানব সৃষ্ট দুটি কারণ হলো গাছপালা কেটে ফেলা, আর খ হলো অপরিকল্পিত কারখানা নির্মাণ করা। 7 নম্বর যে প্রশ্নটা আছে, খরার দুটি ফলাফল উল্লেখ করো। অর্থাৎ আমরা যে খরার দুটি কারণ বললাম, যদি দেশে খরা দেখা যায় তাহলে তার ফলাফল কি হতে পারে। খরার ফলাফলগুলো হলো ক, মাঠে ফসল ফলানো কঠিন হয়ে যায়, আর খ হলো খাবার পানির অভাব দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে খরা হলে মূলত পানির অভাবেই তো খরা হয়। যখন খরা হয় তখন মাঠে ফসল ফলানো যায় না, মাঠঘাট শক্ত হয়ে যায়, ফেটে চৌচির হয়ে যায়, এটা চাষ করা যায় না, ফসল ফলে না, এই জন্য সমস্যা হয়, মাঠে ফসল ফলানো কঠিন হয়ে যায়। আর খ নম্বর হলো খাবার পানির অভাবও দেখা যায়। অর্থাৎ পানির স্তর অনেক নিচে নেমে যায়, দেখা যায় যে অনেক টিউবওয়েল নষ্ট হয়ে যায়, টিউবওয়েল দিয়ে পানি ওঠে না, তখন খাবার পানির অভাবও দেখা যায়। 8 নম্বর যে প্রশ্নটা, ভূমিকম্প চলাকালীন দুটি করণীয় লিখো। প্রিয় শিক্ষার্থী, আমাদের বাংলাদেশে কিন্তু ভূমিকম্প প্রবণ একটি দেশ, এখানে ভূমিকম্পের ঝুঁকি আছে। তাহলে ভূমিকম্প যদি হয় তখন ভূমিকম্প চলাকালীন সময়ে আমাদের কি কি করণীয় আছে, তার একটি হলো পুরোপুরি শান্ত থাকা, আর খ নম্বর হলো কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নেওয়া।
কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নেওয়া। ক নম্বর হলো পুরোপুরি শান্ত থাকা, অর্থাৎ যখন ভূমিকম্প চলে তখন আমাদের শান্ত থাকতে হবে, আতঙ্কিত হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, ছোটাছুটি করা যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না, ঘরের ভিতরে পুরোপুরি শান্ত থাকতে হবে। আর একটা কাজ করতে হবে যে ঘরে শান্ত থাকবো এবং সাথে কাঠের শক্ত টেবিল অথবা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিব। এতে করে কি হয়, যদি ঘরের ছাদ ভেঙে যদি পড়েও যায় তাহলেও আমরা আঘাতপ্রাপ্ত হব না, যদি কাঠের টেবিলের নিচে বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিয়ে থাকি। এই জন্য এই ভূমিকম্প চলাকালীন সময়ে কাঠের শক্ত টেবিল বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নেওয়া। 9 নম্বর যে প্রশ্নটা আছে, ভূমিকম্পের পরে দুটি করণীয় কি? অর্থাৎ এটা ছিল যে ভূমিকম্প যখন চলে তখন আমরা কি করব, তার দুটি করণীয়। আর 9 নম্বর প্রশ্নটা হলো ভূমিকম্প হয়ে গেলে পরে আমাদের কি করণীয়। প্রিয় শিক্ষার্থী, এখানে ক নম্বর যে উত্তরটা আছে, প্রথম ভূকম্পন থেমে যাবার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেওয়া। খ নম্বর হলো আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা। প্রিয় শিক্ষার্থী, এই যে ক নাম্বার যে উত্তরটা আছে যে প্রথম ভূকম্পন থেমে যাবার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেওয়া, এটা হলো যে প্রথম ভূমিকম্প যখন থেমে যায় তখন পুনরায় আবার দ্বিতীয় আরেকটা ঝুঁকি আসার সম্ভাবনা থাকে, অর্থাৎ আরেকবার কম্পন বা ভূকম্পন হওয়ার সম্ভাবনা থাকে। সেই ভূকম্পন থেকে নিজেদের রক্ষা করার জন্য প্রথম ভূকম্পন থেমে যাবার পর, একদম যখন থেমে যাবে, ভূকম্প চলাকালীন সময় কিন্তু দৌড়াদৌড়ি করা যাবে না, ভূকম্পন যখন থেমে যাবে তখন আমরা কি করব, বাসার সবাই সারিবদ্ধভাবে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিব, যেখানে আশেপাশে কোনো বড় গাছ টাছ নাই যা ভেঙে উপরে পড়তে পারে, এরকম খোলা মাঠে বা খোলা জায়গায় আশ্রয় নিব। খ নাম্বার হলো যে ভূমিকম্প হওয়ার পরে যারা আঘাতপ্রাপ্ত হয়েছে বা আঘাত পেয়েছে তাদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, অর্থাৎ ঘরে আমরা প্রাথমিক চিকিৎসা বক্স রাখবো এবং সেই বক্স থেকে আমরা প্রাথমিক চিকিৎসাটা দেব। যদি গুরুতর আহত হয় সাথে সাথে আমরা চিকিৎসালয়ে বা হাসপাতালে নিয়ে যাব। 10 নম্বর প্রশ্ন হলো জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব লেখ। গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি বিশ্বের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে বিভিন্ন কারণ আছে, শিল্প কারখানা আর যে কালো ধোঁয়া, তারপরে ইটের ভাটার কালো ধোঁয়া, বিভিন্ন কারণে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে দেখা যায় গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, 11 নম্বর যে প্রশ্নটা, বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে কেন? বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে কেন? উত্তরটা হলো ভৌগোলিক অবস্থানের কারণে। প্রিয় শিক্ষার্থী, ভৌগোলিক অবস্থানগত কারণে টেকটনিক প্লেটের সংঘর্ষ থাকার সম্ভাবনা আছে। ভারত এবং বাংলাদেশে টেকটনিক প্লেট আছে, এখানে এই টেকটনিক প্লেটের সংঘর্ষ হওয়ার কারণে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে, অর্থাৎ ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ যে প্রশ্নটা, হঠাৎ ভূমিকম্প শুরু হলো, এক্ষেত্রে তোমার করণীয় কি? উত্তর হলো কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিতে হবে। অর্থাৎ ভূমিকম্প শুরু হলে আমাদের আতঙ্কিত হওয়া যাবে না, ছোটাছুটি করা যাবে না, কাঠের শক্ত টেবিল বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা অধ্যায় 6 থেকে 12টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং মনে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।